নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজ দেখো ভট্টাচার্য ব্রাদার্স পাবলিশার্সের যে তৃতীয় অধ্যায় সেকেন্ড সামেটিভে আছে পদার্থের গঠন এবং ধর্ম, সেটি অনুশীলনী আমি আলোচনা করছি। সঠিক উত্তর, তারপরে সংক্ষিপ্ত, তারপর হচ্ছে ম্যাচিং, এগুলি এটি পার্ট 1। পার্ট 2তে অঙ্কগুলো ভিডিও শেয়ার করব। তো দেখো, ফার্স্ট প্রত্যেকে বলি যারা আমার চ্যানেল দেখছো তারা প্রত্যেকে স্বাগত, এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। ফার্স্ট কোয়েশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন। তরলের ভিতরে কোনো বিন্দুতে তরলের চাপ সমান h² dg h/dg স্কোয়ার h/dg h/d²g। তরলের চাপ নির্ভর করে এক হচ্ছে গভীরতা, ঘনত্ব, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ। তাহলে সি এর উত্তর হবে h/dg। সি এরটি কোনো বস্তুর ঘনত্ব হলো কোনটা হবে? ভর গুণ ক্ষেত্রফল, ভর গুণ আয়তন, আয়তন ভাগ ভর, ভর ভাগ আয়তন। তো আমরা জানি একটি সূত্র আছে, ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে আমরা কি লিখতে পারি? ভর ভাগ আয়তন। তাহলে এখানে কোনটি উত্তর হবে? ভর ভাগ আয়তন, ডি এরটি। নেক্সট, এসআই পদ্ধতিতে বলের ঘাতের একক কি? দেখো, বলের ঘাত সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। একটি সূত্র আছে, বলের ঘাত সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে যদি দেখি যে এসআই পদ্ধতিতে ভরের একক কি? কেজি, আর অভিকর্ষজ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা নিউটন হবে। তাহলে সি এর আনসার বলের ঘাত হবে নিউটন। 4 নম্বর, অ্যাটোমাইজারের যে নীতি প্রযোজ্য হয় সেটি কী নীতি? অ্যাটোমাইজার হচ্ছে বার্নৌলি নীতি। অ্যাটোমাইজার কী নীতি হবে? বার্নৌলি। দেখো, অ্যাটোমাইজারে কী করা হয়? মানে স্প্রে করার যন্ত্রে একটি পাত্রে তরল নেওয়া হয় এবং একটি সরু নল তরলের নিচ পর্যন্ত ডোবানো হয়। দেখতে পাচ্ছি এখানে একটি সরু নল নিচে ডোবানো হয়েছে। এই নলের মুখের উপর দিয়ে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহ পাঠানো হয়, ফলে নলের মুখে বায়ুর চাপ কমে যায়। এর ফলে সরু নলের মধ্য দিয়ে তরল উপরে উঠে আসে এবং বায়ু প্রবাহের সঙ্গে মিশিয়ে সূক্ষ্ম কণার আকারে ছড়িয়ে পড়ে। এটি বার্নৌলি নীতির প্রয়োগ। ঠিক আছে, এরপরে দেখো পরের কোশ্চেন, বিকৃতির একক কী? বিকৃতির এখানে দেখো কোনো একক নেই, কারণ বিকৃতির সমান আমরা লিখতে পারি। বিকৃতি কেন একক নেই? কারণ দেখো, যেটা অনুদৈর্ঘ্য বিকৃতি, ফার্স্ট অনুদৈর্ঘ্য বিকৃতি কী সূত্র? দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে দুটোই দৈর্ঘ্যের যদি একক লিখি তাহলে কেটে যাবে। তাহলে ওই জন্য বিকৃতির কোনো একক নেই, কারণ দুটি সমযোজিত রাশির অনুপাত। অপরপক্ষে আয়তন বিকৃতি হলেও আয়তন পরিবর্তন, যেটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাস বা প্রাথমিক আয়তন, সেটাতে ভাগ করি, উভয় ক্ষেত্রে আয়তন একক কেটে যাচ্ছে। তাহলে বিকৃতি দুটি সমযোজিত রাশির অনুপাত বলে বিকৃতির কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। ঠিক আছে, পরের কোশ্চেন, স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয় তামা, লোহা, ইস্পাত, রাবার। স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয় ইস্পাত, কারণ তামা এবং লোহা অপেক্ষা ইস্পাতে বল ধ্রুবকের মান বেশি, মানে বল বেশি প্রয়োগ করলেও এই বিকৃতি কম হয়। এই জন্য স্প্রিং তৈরি করতে ইস্পাত ব্যবহার করা হয়। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে অনেক কিছু পরিষ্কার বুঝতে পারবে। কোনো স্থানে হঠাৎ ব্যারোমিটারের পার্ট যদি কমে যায় তাহলে কী নির্দেশ করে? এটি হচ্ছে প্রথম হচ্ছে শুষ্ক আবহাওয়া, ভালো আবহাওয়া, সাইক্লোনের পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস। দেখো, ব্যারোমিটারের
পারস্তম্ভ উচ্চতা যদি ধীরে ধীরে কমে বা ধীরে ধীরে বাড়ে বা দ্রুত কমলে এবং হঠাৎ বেড়ে গেলে, সরি হ্যাঁ, এবার দেখো যেটা কোশ্চেন ছিল যে পারদ স্তম্ভের উচ্চতা যদি দ্রুত কমে তাহলে কী হবে? বুঝতে হবে যে বায়ুচাপ দ্রুত হ্রাস পাচ্ছে, সুতরাং ওই স্থানে নিম্নচাপ সৃষ্টি হবে। কেউ যদি নিম্নচাপ সৃষ্টি হয় লেখো তাহলে সেটা সঠিক। অর্থাৎ বায়ুতে হঠাৎ করে জলীয়বাষ্পের পরিমাণ খুব বেড়ে গেছে, ফলে সেখানে ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি বা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এটা লিখলে ফুল মার্কস পাবে। তো এখানে বলেছে দেখো এখানে বলেছে যে সাইক্লোনের পূর্বাভাস, তাহলে এটি অপশন হবে সাইক্লোনের পূর্বাভাস, ঠিক আছে। আর আগের উত্তরটি বলেছিলাম ইস্পাত, স্প্রিং তৈরিতে কীভাবে করা হয়? ইস্পাত, ঠিক আছে। তাহলে পৃষ্ঠটানের মাত্রা কি? পৃষ্ঠটানের মাত্রা m t⁻², ml t⁻², m t⁻⁻1, l t⁻⁻1। আমরা জানি, তো দেখে নাও পৃষ্ঠটান বা সারফেস টেনশন, পৃষ্ঠটান সমান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের মাত্রা কি? বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরের মাত্রা হচ্ছে m, আর ত্বরণ হচ্ছে l ইন্টু t⁻², আর দৈর্ঘ্য হচ্ছে l, এটাকে থার্ড ব্র্যাকেট দেবে। তাহলে l যদি কেটে যায় তাহলে কী পাচ্ছ? m ইন্টু t⁻²। তাহলে পৃষ্ঠটানের মাত্রা m ইন্টু t⁻²। শুধু মুখস্থ করতে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষার সময় ভুলে যাবে। তাহলে আমরা শিখলাম পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে m ইন্টু t⁻²। তাহলে এটি অপশান, কোন অপশানটি হবে? এ দাগের 9টা। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য? পৃষ্ঠটান, সান্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ, প্লবতা। এটি উত্তর হবে পৃষ্ঠটান। কেন? এটা দেখে নাও। দেখো, কোনো নির্দিষ্ট আয়তনে বৃষ্টির ফোঁটা কেন গোলাকার হয়? কোনো নির্দিষ্ট আয়তনে গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়, যত গোল হবে তত ক্ষেত্রফল সর্বনিম্ন হবে। তাহলে জলবিন্দু বা বৃষ্টির জলের ফোঁটা এই পৃষ্ঠটানজনিত বলের জন্য সবসময় তাদের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়। এর ফলে জলবিন্দু বা বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয়। তাহলে বৃষ্টির ফোঁটা গোলাকার হচ্ছে কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য, ঠিক আছে। মানে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কমাতে চাচ্ছে বা সংকুচিত করতে চাই, এই জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, ঠিক আছে। তারপরে দেখো, নিম্নলিখিত কোন রাশিটির একক আলাদা? পীড়নের একক আছে, তারপরে বিকৃতির কোনো একক নেই, ইয়ং গুণকের একক আছে, চাপের একক আছে। তাহলে উত্তর হবে যে বিকৃতি। কোন রাশির একক আলাদা? বিকৃতির কোনো একক নেই। বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ, এটা হচ্ছে উত্তর হবে সান্দ্রতা। বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে তার কারণ হচ্ছে সান্দ্রতা। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি? চাপ হচ্ছে স্কেলার রাশি, কারণ চাপে শুধুমাত্র মান আছে। যে রাশির মান এবং অভিমুখ, যে রাশির মান ও অভিমুখ উভয় থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। কিন্তু চাপে শুধুমাত্র মান আছে, এই জন্য চাপ কী রাশি? স্কেলার রাশি। আশা করি সকলে বুঝতে পেরেছ, চাপ হচ্ছে স্কেলার রাশি। পরের কোশ্চেন দেখো, ব্যারোমিটারের পার্ট। পরের প্রশ্ন, ব্যারোমিটারের পার্ট খুব ধীরে কমলে কি বোঝা যায়? ব্যারোমিটারের মানে পারস্তম্ভ উচ্চতা ধীরে ধীরে কমে, বুঝতে হবে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, সুতরাং শীঘ্র বৃষ্টিপাতের সম্ভাবনা। তোমরা যদি এটাও লেখো বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে এবং শীঘ্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাহলে হবে। বা এখান থেকে শুরু করে পর্যন্ত লিখলে, ঠিক আছে। পরের কোশ্চেন, এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি? তাহলে পৃষ্ঠটানের একক যদি লিখে দেখাই, তাহলে আমরা কি জানি? পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য,
তাহলে বলের একক এসে বলতে নিউটন আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে n ইন্টু মিটার টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -1, ঠিক আছে। পৃষ্ঠটানের একক হচ্ছে এসে বলতে নিউটন পার মিটার বা মিটার টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান কিরূপ পরিবর্তন হয়? পৃষ্ঠটান হ্রাস পায়, তাহলে এটা উত্তর লিখবে যে উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে যায়, মানে ব্যস্তানুপাতিক। উষ্ণতা বাড়লে তরলের অণুগুলির মধ্যে গড় দূরত্ব বেড়ে যায়, মানে অণুগুলো দূরে দূরে চলে যাচ্ছে, এই জন্য সংশক্তি বল কমে যায়, এর ফলে পৃষ্ঠটান কমে। বুঝতে পারলে? এটাই লিখবে। পরের কোশ্চেন 5 নম্বর, পৃষ্ঠটানের মাত্রার সংকেত কী? এই কোশ্চেনটা এর আগেও ছিল, তো ভালো করে দেখাই। পৃষ্ঠটানের মাত্রার সংকেত হচ্ছে পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য, তাহলে বলের মাত্রার সংকেত হচ্ছে ml t টু দি পাওয়ার -2 আর দৈর্ঘ্য হচ্ছে l, তাহলে কী হবে m ইন্টু t টু দি পাওয়ার -2, m ইন্টু t টু দি পাওয়ার -2। পরের কোশ্চেন, বায়ুশূন্য স্থানে কি সাইফন কাজ করতে পারে? উত্তর হবে না। কারণ কি? বায়ুচাপ তরলকে স্থানান্তর করতে সাহায্য করে, তাহলে বায়ু চাপই যদি না থাকে, মানে বায়ু শূন্য স্থানে তো বায়ু নেই, তাহলে তরলকে কীভাবে স্থানান্তর করবে? প্রধান কারণ হচ্ছে বায়ুচাপ। পরের কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে 7 নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কীরূপ পরিবর্তন ঘটে? এটা তোমরা দেখে নাও। স্থিতিস্থাপকতার উপর উষ্ণতার প্রভাব, এটা লিখবে। সাধারণত উষ্ণতা বাড়লে কোনো পদার্থের স্থিতিস্থাপকতা কমে যায় এবং উষ্ণতা কমলে স্থিতিস্থাপকতা বেড়ে যায়, অর্থাৎ ব্যস্তানুপাতিক। উষ্ণতা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতা কমে যায়। একমাত্র ইনভার্ট যার স্থিতিস্থাপকতা উষ্ণতার সাথে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এই পয়েন্টটা খাতায় লিখে নাও। পরের কোশ্চেন দেখো, সান্দ্রতা 8টা এবং ঘনত্ব রাশি কি দুটো একই? না, সান্দ্রতা এবং ঘনত্ব রাশি দুটি আলাদা। দেখে নাও, সান্দ্রতা নির্ভর করে মাধ্যমের বিভিন্ন স্তরগুলির মধ্যে আপেক্ষিক বেগের উপর, আর ঘনত্ব নির্ভর করে পদার্থের আন্ত আণবিক বিন্যাসের উপর। তাহলে বুঝতে পারছো ভিন্ন এটি। আবার ঘনত্বের মাত্রা কি m ইন্টু l টু দি পাওয়ার -3, কিন্তু সান্দ্রতাঙ্কের মাত্রা হচ্ছে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট দুটো তুলে মানে লিখবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দিয়েছে বিকৃতির একক কী? একটুকে বলছিলাম যে বিকৃতি কোনো একক নেই, কারণ অনুদৈর্ঘ্য বিকৃতি হলে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রাথমিক দৈর্ঘ্য, ওই জন্য একক নেই। বা আয়তন যে বিকৃতি হচ্ছে, সেক্ষেত্রেও আয়তনের বৃদ্ধি বা প্রাথমিক আয়তন দুটি সমজাতীয় রাশির অনুপাত, লিখে দেবে যে বিকৃতি দুটি সমজাতীয় রাশির অনুপাতে হওয়ার জন্য বিকৃতির কোনো একক নেই। পরের কোশ্চেন, ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কী? ইয়ং গুণাঙ্কের সিজিএস একক, ইয়ং গুণাঙ্কের একক এটাই লিখবে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক। এখানে কী লিখবে তোমার ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে বিকৃতি যেহেতু একক নেই, তাহলে অনুদৈর্ঘ্য পীড়নের যে একক সেটাই হবে। পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল সিজিএস পদ্ধতিতে, তাহলে কী হবে? ইয়ং গুণাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে, আমি সংক্ষেপে লিখছি, না লিখিয়ে দিই, ইয়ং গুণাঙ্কের একক তাহলে বল বাই ক্ষেত্রফল, তাহলে হবে ডাইন পার সেমি স্কয়ার। সিরিজ পদ্ধতি কী হবে? ডাইন পার সেমি স্কয়ার। এসআই যদি দিত তাহলে হতো নিউটন পার মিটার স্কয়ার। বুঝতে পারলে সকলে? তারপরে কোশ্চেন দেখো, তরলের মধ্যে চাপ ঘনত্বের উপর কীভাবে নির্ভর করে? তাহলে তরলের মধ্যে চাপ যত ঘনত্ব বাড়বে, আমরা জানি কী সূত্র, ধরো চাপ P সমান HdG, অর্থাৎ যদি H এবং G ধ্রুবক থাকে, তাহলে চাপ হচ্ছে ঘনত্বের সাথে
সমানুপাতিক, অর্থাৎ তরলের ঘনত্ব যদি বাড়ে তাহলে চাপ বাড়বে, আর ঘনত্ব কমলে চাপ কমবে। তাহলে তোমরা লিখবে তরলের ঘনত্বের সাথে চাপ সমানুপাতিক। ঠিক আছে, পরের কোশ্চেন, আপেক্ষিক গুরুত্বের কি কোনো একক আছে? আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। তবে দেখো, আপেক্ষিক গুরুত্ব পদার্থের ঘনত্ব পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সি তাপমাত্রা জলের ঘনত্ব, তাহলে দুটো ঘনত্বের অনুপাত। আবার লেখা যায় একক আয়তনে পদার্থের ভর, তাকে বলা হচ্ছে ঘনত্ব, আর 4 ডিগ্রি সি তাপমাত্রা একক আয়তনে জলের ভর, তাহলে দুটো ভরের অনুপাত। সুতরাং কোনো পদার্থে আপেক্ষিক গুরুত্ব হলো পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর এবং 4 ডিগ্রি সি উষ্ণতায় সমায়তন জলের ভরের অনুপাত। লিখতে হবে আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় এটি একটি এককহীন এবং মাত্রাহীন রাশি। যেহেতু 1 নম্বর আছে, তুমি লিখে দেবে বা তোমরা লিখবে যে আপেক্ষিক গুরুত্ব একক নেই, কারণ এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত। কি লিখবে? দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, এর কোনো একক নেই। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন হচ্ছে যে প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? প্রবাহী সে তরল বা গ্যাসীয় পদার্থে যদি বস্তু ভাসে তখন আপাত ওজন 0 হয়। এই যে দেখতে পাচ্ছ, ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন 0 হচ্ছে। এই যে ছবিটা, কেন? তরল বা গ্যাসে সেটাকে প্রবাহী বলে। যে পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে তাকে বলে প্রবাহী, ইংলিশে বলে ফ্লুইড। তার তরল বা গ্যাসে কোনো বস্তু তখনই ভাসবে যখন বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলের সমান হয়। সুতরাং ভাসমান অবস্থায় বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল যদি 0 হয়ে যায়, তখন বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হয়, বস্তুর আপাত ওজন কী হবে? 0 হবে। ঠিক আছে, তারপরে দেখো, স্বয়ংক্রিয় ফ্লাশে কোন নীতি কাজে লাগানো হয়? সাইফনের নীতিকে কাজে লাগানো হয়। সূক্ষ্ম সূচ জলের উপরে ভাসে জলের কোন ধর্মের জন্য? পৃষ্ঠটান ধর্মের জন্য। তোমরা এটা দেখে নাও। দেখো, ধাতব সূচ জলের উপর সতর্কতার সঙ্গে আলতো করে ফেলে রাখলে তার জলের উপর ভেসে থাকবে। কারণ কি? সেটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য। পৃষ্ঠটানের কারণে ঘটনাটি ঘটে। সূচ যেখানে জলতল স্পর্শ করে সেখানে জলতল সামান্য অবনমিত হয়। পৃষ্ঠটান এই অবনমিত তরল পৃষ্ঠের স্পর্শ বরাবর ক্রিয়া করে। তোমরা একটু ছবিতে দেখলে। ঠিক আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, জলতলকে সামান্য নিচে অবনমিত করছে। এইবার তাহলে পৃষ্ঠটান জনিত বলের উলম্ব অংশ সূচের ওজনকে প্রতিবিম্বিত করে দেয়। এই যে অংশটা দেখতে পাচ্ছ যে এটাকে নিচের দিকে টানছে, তাহলে প্রতিবিম্বিত করে, ফলে সূচ কী হবে? জলে ভাসবে। ঠিক আছে, এবার দেখো বামস্তম্ভ বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি হচ্ছে শক্তি সংরক্ষণ নীতি। পৃষ্ঠটান হচ্ছে তোমার আণবিক ঘটনা, আর প্রান্তীয় বেগ হচ্ছে সান্দ্রতা, আর আর্কিমিডিসের নীতি হচ্ছে প্লবতা। তাহলে আরেকবার বলি, বার্নৌলির নীতি এটা চলে আসবে সিতে। হ্যাঁ, পৃষ্ঠটান হচ্ছে আণবিক ঘটনা, প্রান্তীয় বেগ হচ্ছে সান্দ্রতা, আর্কিমিডিসের নীতি হচ্ছে প্লবতা। তোমরা কিন্তু আমার পরীক্ষার সময় এরকম লেখো না, তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম করে দিলাম। পরীক্ষার সময় তোমরা বাম দিকটা আগে লিখে নেবে, তার পাশাপাশি উত্তর লিখবে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম প্রত্যেকটা বিশেষ করে ছায়ার বই, সাতটার বই এবং হটসার্স অ্যান্ড ব্রাদার্স, এই 3টি বই তোমরা উত্তর প্রত্যেকটা অনুশীলনী আমি করে দেবো, সেগুলি পেতে থাকবে। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং পার্ট 2-তে এই যে অঙ্কগুলি আছে তোমরা সেগুলো পাবে। সকলে ভালো থেকো। ঠিক আছে।